আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ মর্মান্তিক একটি খবর। আজ সুপ্রিম কোর্ট 2016 সালের যে চাকরি প্রার্থীর যে মামলা চলছিল সেই মামলার রায়ে 25,753 জন চাকরি প্রার্থীর চাকরি বাতিল করলো এবং এই চাকরি প্রার্থীরা আজ যাদের চাকরি বাতিল হয়েছে এই 25,753 জনের তারা কোর্টে কান্নায় ভেঙে পড়লেন এবং তারা কোর্ট চত্বরে হাহাকার শুরু করলেন। গোটা রাজ্যব্যাপী এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। চাকরি হারাদের দাবি এখন তাদের কি হবে, তাদের যোগ্য হোক অযোগ্য হোক তারা কিভাবে সংসার চালাবেন, তারা কি খাবেন। অনেকেরই চাকরি প্রার্থীরা যারা বিবাহিত ছেলে পুলে নিয়ে এখন কোথায় যাবেন সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই খবর, চাকরি হারাদের সেই খবর কোর্ট চত্বরে। আজ সুপ্রিম কোর্টের 2016 খুবই অস্বস্তির ব্যাপার। পশ্চিমবাংলায় 16 সালে এসএসসির নিয়োজিত প্রায় 26,000 চাকরি বাতিল হলো, সুপ্রিম কোর্ট বাতিল করল। হাইকোর্ট এই অর্ডার দিয়েছে এবং হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে, দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করে। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে, হাজার হাজার ছেলে মেয়ের জীবন ধ্বংস করছে। কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে, সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না, অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না। সরকারের অপদার্থতা, তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা চাকরিজীবীরা কার্য তারা বাতিল হয়ে গেল। 3,000 4,000 5,000 6,000 তাদের খারিজ করাটা উচিত ছিল, সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ খুলল। শুধু না, আমাদের ছেলে মেয়েগুলো তাদের কী হবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে, তাদের টাকা ফেরত দিতে বলেছে। যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল, তাদের কার্যত বার করে দেওয়া হলো। লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত, লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত। যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি মারল এইভাবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে, ভয়াবহ, ভাবাই যায় না। হাইকোর্ট বলেছে নির্দিষ্ট হবে যে যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুক, সেটাই জরুরি ছিল। সুপ্রিম কোর্ট এখনো সে ব্যাপারে কিছু বলেনি, বরং তাদেরকে অবিলম্বে হেফাজতে নিয়ে হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হেফাজতে নিয়ে তদন্ত করতে বলুক। যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয়তে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে, সরকারের দপ্তরে বসে থাকবে, টাকা পাহাড় করবে, তারা ছাড় পাবে, আর যোগ্য ছেলেমেয়েরা বাতিল হবে। এ কখনো হতে পারে না। সরকারের অপদার্থতার জন্য এই ঘটনা ঘটেছে। অবিলম্বে দ্রুত 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে বলেছে। আমি জানি না রাজ্য সরকার তা পারবে কিনা। একমাত্র কথা হবে এখন অযোগ্যদের খারিজ করে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার বিকল্প কি ব্যবস্থা হবে
সরকার এবং কোর্টকে তা খুঁজে বার করতে হবে। এর কোনো অন্যথা হতে পারে না। দুর্ভাগ্য আমাদের, গোটা রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে। হাজার হাজার ছেলে মেয়ে যারা কাজ দিতে পারে না, তারা কার্যত পেটে লাথি মেরে রাজ্য সরকারের অপদার্থতা তাদের চাকরি থেকে খারিজ করে দিল। দুর্ভাগ্য। সামান্য এই আদালতের রায়ের পরে পশ্চিমবঙ্গে যে অরাজক অবস্থা তৈরি হবে, কতগুলো পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে, তার জন্য দায়ী কে? দায়ী তৃণমূল কংগ্রেসের লোভ, দায়ী তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, দায়ী তৃণমূল কংগ্রেসের এই চাকরি বিক্রির প্রক্রিয়া। আমরা প্রথম থেকেই বলছি, যারা অযোগ্য তাদের চাকরি যাক, কিন্তু যারা যোগ্য, এর মধ্যেও তো আছেন যাদের মেধার উপরে ভিত্তি করে চাকরি পেয়েছিল, কিন্তু এদের পদ্ধতিগত ত্রুটির কারণে তারা আজকে পরিস্থিতির শিকার হয়ে গেল। তাদের চাকরি যেন থাকে, তার জন্য কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে। আজকে এই পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবঙ্গে, গোটা স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জন্য। ऑनरेबल मेंबर ऑफ पार्लियामेंट नाउ, उसकी तरफ से 7,000 की करीब इलीगल था। ममता बनर्जी ने डिवीजन बेंच सुप्रीम कोर्ट करके आज फाइनली 26,000 का नौकरी खो दिया। इसके लिए पूरे के पूरा जिम्मेदार बंगाल सरकार है और ममता बनर्जी का चेयरमैनशिप में 2022 5th में एडिशनल पोस्ट क्रिएशन करने के लिए कैबिनेट के मीटिंग हुआ था। उस मीटिंग में चेयर खुद सीएम ने की। इसलिए सीधा आपका इसके लिए जिम्मेदार ममता बनर्जी की सरकार है। और ज़्यादा से ज़्यादा जो नौकरी सेल हुआ उसमें भातीजा का इन्वॉल्वमेंट है। उनकी भातीजा और उनकी जो टीम कॉकस ये नौकरी बेचने का काम किया। दादा, ममता जी ने बोल रहा है कि एजुकेशन सिस्टम को बर्बाद कर रहा है बीजेपी और सीपीएम मिलकर। एजुकेशन सिस्टम को वेस्ट बंगाल में हर 8 से 80 सबको पता है। इसके लिए जिम्मेदार कौन है, कौन बंगाल की हर एजुकेशन हेल्थ से लेकर सब सिस्टम को ख़त्म कर दिया, वो सबको पता है। छोटे छोटे बच्चे, घर परिवार रो रहा है शिक्षकों ने, क्या होगा उनके संसार? ये देखिए, ये तो ममता बनर्जी को रिस्पॉन्सिबिलिटी लेना चाहिए। उनको जो इकोनॉमिक जो सफ़र करना पड़ेगा उसको भरपाई ममता बनर्जी को करना चाहिए। उनका पार्टी का बड़ा फंड है, करीब 2000 करोड़ का फंड है, उसमें से वो डिस्ट्रीब्यूट कर दीजिए रुपया, कोई दिक्कत नहीं। दादा, सेंट्रल में वॉकअप बिल पास हो गया, सेंट्रल में वॉकअप बिल पास हो गया, इस बारे में क्या? बहुत बढ़िया, आज राज्यसभा चल रहा है, सब लोग का उम्मीद है हिस्टोरिक डिसीजन। दादा, आप इसके पहले भी बहुत बार ये बोल चुके हैं कि पूरे के पूरे कैबिनेट को गिरफ्तार करना आपको मैं पेपर दे दिया ना, आपको मैं पेपर दे दिया, वो पेपर देख लीजिए ना। इसको आप इस कैबिनेट का नोट दे दिया ना, मैं तो डॉक्यूमेंट के आधार से बोल रहा हूँ। आज का जो वाइस प्रेसिडेंट है ऑनरेबल जगदीप धनखड़ जी, दीदेन गवर्नर, उन्होंने रोक दिया था। वो कैबिनेट का डिसीजन में गवर्नर को एक साइन मिलता है और साइन नहीं किया। ये ममता बनर्जी के अप्रूवल के बिना कैसे हुआ? ये ममता बनर्जी के अप्रूवल के बिना कैसे? अरे वो चेयर किया, इस मीटिंग में ममता चेयर किया, ममता जी। दादा, She लगातार should go to the jail like ओम प्रकाश चोपड़ा। दादा, लगातार हिंदुओं के ऊपर आक्रमण हो रहा है, लगातार हिंदुओं के ऊपर आक्रमण हो रहा है बंगाल में, हिंदुओं के ऊपर आक्रमण हो रहा है बंगाल में लगातार। जिस तरीके से कोऑर्डिनेशन मीटिंग के नाम पर डरा रहा है रामनवमी में, इसमें सरकार और एडमिनिस्ट्रेशन पूरा हिंदू विरोधी है, ये साबित हो गया है। শুরু করবো। শুভ বিকাল। আপনারা জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের 80তম নির্দেশে একটু পরেই এখানে একটি ভারতীয় জনতা পার্টির পদযাত্রা এবং সংক্ষিপ্ত একটি পথসভা আছে, সেই কারণে আমি জেলাতে আছি। তা আজকে বহু প্রতীক্ষিত আমাদের যে এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম,
যা নিয়ে কলকাতা হাইকোর্টে তদানীন্তন বিচারপতি, আজকের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের এজলাসে একটি অদম্য সাহসী আমাদের বঞ্চিত কর্মপ্রার্থী বোন প্রথম মামলা করে এর সূচনা করেছিলেন। সেটা আপনারা সবাই জানেন যে ওয়েটিং লিস্টে তার নাম 2 নম্বরে ছিল, তার নাম বাতিল করে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগদান করানো পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিয়ে প্যানেল ভাঙা থেকেই এর প্রথম সূত্রপাত। এবং অনেকেই অনেক তথ্য জানতেন না, পরে পরে সবাই জেনেছেন। অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে তার বিচারপতি থাকাকালীন এজলাস বয়কট, এজলাসে তালা লাগানো, এজলাস ঘেরাও করা, তৃণমূলপন্থী আইনজীবীদের দিয়ে তৃণমূল কংগ্রেসের লোকেরা এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা এই কাজগুলো 22 সাল থেকে করেছেন। এবং এই যে প্রথম তিনি দীর্ঘ হিয়ারিংয়ের পরে যে মামলা তিনি প্রত্যেকটা অর্ডার উনার ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে কখনো স্টে নেওয়া হয়েছে, পরে সেট অ্যাসাইড হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। এবং এই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মহাসচিব এবং মন্ত্রিসভার সেকেন্ড ম্যান পার্থ চট্টোপাধ্যায় এবং পুরো হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট সুবীরেশ বাবু সহ, এসকে সিনহা সহ, কল্যাণময় গাঙ্গুলি সহ পুরো ডিপার্টমেন্টটাই জেলে গেছে ক্রমান্বয়ে। এবং মহামান্য সুপ্রিম কোর্টে অভিজিৎ গাঙ্গুলির মহোদয়ের কিছু মন্তব্য এবং তাকে টার্গেট করে রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট অভিজিৎ গাঙ্গুলিকে, তদানীন্তন বিচারপতি আজকের প্রাক্তন বিচারপতিকে এই মামলা সংক্রান্ত বিষয় থেকে সরিয়ে রাখেন। ডিভিশন বেঞ্চ তৈরি হয়। সেই ডিভিশন বেঞ্চ গত বছর সম্পূর্ণ প্যানেলকে বাতিল করেন। প্রথমত অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টে কিন্তু 7,000-এর কাছাকাছি অবৈধভাবে নিয়োগ হওয়া লোকেদের বাতিল করার কথা বলা হয়েছিল। কিন্তু সেই জাজমেন্টটাকে পলিটিক্যাল বলে, বায়াসড বলে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যান। এবং পরবর্তীকালে রিকনস্টিটিউট ডিভিশন বেঞ্চ একই জিনিস হয়, যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য বাছাই করেননি এসএসসিকে দিয়ে, তাই সম্পূর্ণ প্যানেল বাতিল করতে জাজেরা বাধ্য হয়। একইভাবে সুপ্রিম কোর্টেও কিন্তু আমরা যতগুলো হিয়ারিং লাইভ ভিউতে দেখেছি, তাতে কিন্তু সুপ্রিম কোর্ট বারেই রাজ্য সরকার এবং এসএসসির লয়ারকে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য সুযোগ দিয়েছেন। এবং আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা, যা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনারা দেখেছেন, পুনর্বার আমি দেখাচ্ছি, 30 ডিসেম্বর এসএসসি অফিসে আমরা গিয়ে করজোড়ে বিনীতভাবে অনুরোধ করেছিলাম যে আপনারা 6-7 হাজার অযোগ্য বা অবৈধ অর্থের বিনিময়ে রিক্রুটমেন্ট রুলস বাদ দিয়ে নিয়োগ করেছেন, এদের আলাদা করুন, দিয়ে 18-19 হাজার যারা বৈধ তাদেরকে সেভ করুন। এসএসসির চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন মিট করেননি, পালিয়ে গেছিলেন, সচিব আমাদের সঙ্গে মিট করে। আপনারা দেখুন, আমরা সেদিন থেকেই বলছি, তখন 7ই জানুয়ারি ডেট ছিল,
আজকে এপ্রিল মাসের 3 তারিখে জাজমেন্ট এলো। এই সুযোগ রাজ্য সরকারকে কলকাতায় ডিভিশন বেঞ্চও দিয়েছিল, সুপ্রিম কোর্টও দিয়েছিল। রাজ্য সরকার এই বিষয়ে করে, কারণ রাজ্যে তো সরকার নেই। একটু আগে যিনি প্রেস কনফারেন্স করেছেন, চোরের মায়ের লম্বা গলা, একটু আগে ইনি রামকে অ্যাটাক, বামকে অ্যাটাক, ঘুরিয়ে ফিরিয়ে অনেককে অ্যাটাক করেছেন। কিন্তু মূল যে জায়গাটা, আমি আপনাকে যদি পাস্ট রেকর্ড বলি, তাহলে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী এবং অধ্যাপক চিত্তরঞ্জন মণ্ডল পিএসসি চেয়ারম্যান থাকার সময় আমার যেটুকু দেখা বা জানা আছে, এর অবশ্যই পরিবার আছে, মেয়ে আছে, বাড়িতে অনেকেই আছে। সুপ্রিম কোর্ট অনেক চিন্তা ভাবনা করে নিশ্চয়ই রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট হয়তো আর একটু মানবিকতার ক্ষেত্রে ভেবে দেখতে পারে। যোগ্য যারা তাদের তো চাকরি গেল, মানে মানে এই জায়গায় যোগ্য অযোগ্য আলাদা করা গেল না বলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি তো পরীক্ষা দিয়েছিলাম এবং 55টা কোশ্চেনে 55টাই অ্যান্সার দিয়ে এসেছি। সেক্ষেত্রে তো কিছুই তো বুঝতে পারলাম না। মানে আপনি যোগ্য তা সত্ত্বেও গেল। অবশ্যই কোথাও এর আগে আমি মনে হয় এর আগে আমি দুটো কলেজে পার্ট টাইম করতাম। কোথাও গিয়ে কি মনে হয় যে অন্যের দুর্নীতির দায় আপনাদের ঘাড়ে পড়লো, আপনারা শিকার হলেন অন্যের দুর্নীতি? অনেক দুর্নীতি বলতে সেটা তো কোর্ট দেখছে, সেটা কিভাবে হয়েছে না হয়েছে সেটা আমার কাছে ঠিক জানা নেই। এই এখন কি করবেন? ফ্যামিলি আছে, আপনারাও তো সমস্যার মধ্যে বাড়বে। অ্যাকচুয়ালি মধ্যশিক্ষা পর্ষদ তো আমাদের নিয়োগ করেছে, এসএসসি রেকমেন্ডেশন। মধ্যশিক্ষা পর্ষদ কি রায় দেয়, কি এই রায়ের ভিত্তিতে কি অর্ডার দেয়, তার উপর ডিপেন্ড করছে। কি কি আছে আপনার বাড়িতে? বাবা মা, দাদা বৌদি, স্ত্রী, নিজের মেয়ে আছে, আরও বাড়িতে দাদার ছেলে মেয়ে আছে। কজন টিচার আপনাদের ফ্যামিলিতে? কতজন বলছে এই স্কুলে? না না, আপনার আমি একা। কি ভাবছেন? হ্যাঁ? এসে জানলেন? কখন জানলেন? কাল থেকেই জানতাম যে আজকে রায় দেবে। স্কুলে আসার পর রায় হয়েছে সেটা দেখেছি। ঠিক আছে, থ্যাংক ইউ।